আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি আয়েশা নুসরাত ইসলাম। শুরুতে সিবিসি টাইমস সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে 28 অক্টোবর থেকে সেনা মোতায়েনের সিদ্ধান্ত, অধিকাংশ প্রার্থীর সন্তোষ। পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকে 1 সপ্তাহের মধ্যে সরকারের অবস্থান জানানো হবে বললেন অর্থমন্ত্রী। আর পররাষ্ট্রমন্ত্রীর দাবি, এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি। রোড মার্চের নামে রোড শো করে বিএনপি নেতারা যে গাড়ি প্রদর্শন করেছেন সে অর্থের উৎস তদন্ত করা হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেয়ার বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিনিয়োগকারীদের আমরণ অনশন, রাজনৈতিক নেতাদের সংহতি প্রকাশ। শুনছিলেন সিবিসি টাইমস শিরোনাম। স্মল কিডস পারফেক্ট কিডস, সুস্থ শিশু সুন্দর হাসি। এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে 28 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সশস্ত্র বাহিনী বিভাগের কাছে আজ এ সংক্রান্ত চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে কোনো প্রার্থীর বিরোধিতা সত্ত্বেও এই নির্বাচনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্তে আবারও তাদের অটল অবস্থানের কথা জানিয়েছেন কমিশনার এম শাখাওয়াত হোসেন। মাহমুদ আরিফের রিপোর্ট। 30 অক্টোবর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। সন্ত্রাস আর অস্থিরতার কারণে এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা এই প্রশ্ন ছিল আলোচনার তুঙ্গে। প্রথম দিকে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে না থাকলেও অবশেষে কমিশন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। কমিশন জানিয়েছে 28 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগের কাছে চিঠি দেওয়া হয়েছে। আমরা সক্রিয় বিবেচনায় রেখেছি, এটা প্রভাব বিস্তার করার ব্যবস্থা নাই। অন্যদিকে এই নির্বাচনে ইভিএম ব্যবহারের ক্ষেত্রেও কমিশন আবারও তাদের অবস্থান ব্যাখ্যা করেন। আপত্তির করবেন কেন? ওনার আপত্তি আমার মনে হয় থাকবে না। টেলিভিশনে যে দেখানো হয়েছে ওই মেশিন আর আমাদের যে মেশিন, এটা এক না। ইলেকশন এইভাবেই হবে। নির্বাচন কমিশন আশা করছে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। মাহমুদ আরিফ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সেনাবাহিনী নামানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন 2 মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার ও সেলিনা হায়াত আইভি। কিছুটা ভিন্নমত অপর মেয়র প্রার্থী শামীম ওসমানের। তবে সাধারণ ভোটাররা মনে করছেন নির্বাচনে সেনাবাহিনী নামানোর ফলে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে প্রথম নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। দর্শক, মোস্তফা মানিকের ক্যামেরায় সানজিদ আহমেদের রিপোর্টটি করেছেন। রিপোর্টটি এই মুহূর্তে সম্পাদনায় আছে, পরবর্তীতে রিপোর্টটি আমরা আপনাদের দেখাবো। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি অভিযোগের বিষয়ে সরকারের অবস্থান জানিয়ে 1 সপ্তাহের মধ্যে বিশ্ব ব্যাংকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে অভিযুক্ত যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করবেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেনি অর্থমন্ত্রী। বদরুল আলম নাবিলের রিপোর্ট। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংকের পরে জাইকা এবং এডিবিও অর্থায়ন স্থগিত করেছে। এর ফলে ঝামেলায় পড়েছে সরকার। এ বিষয়ে কৌশল ঠিক করতে দুপুরে অর্থমন্ত্রী বৈঠক করেন যোগাযোগ মন্ত্রীর সঙ্গে। বৈঠক শেষে যোগাযোগ মন্ত্রী কোনো কথা না বললেও অর্থমন্ত্রী দাবি করেন দাতাদের অর্থায়ন স্থগিত করার বিষয়টি সাময়িক, সহসা এর সমাধান হবে বলেও আশা করেন তিনি। I shall write to the President of the World Bank responding to the whole matter. কেননা তাদের কমিউনিকেশন ইজ উইথ মি অ্যাজ গভর্নর অব দি ব্যাংক। আমি সেখানে অফকোর্স আমাকে প্রাইম মিনিস্টারকে ইনভলভ করতে হবে। আচ্ছা, ওই চিঠিটা যেদিন ইস্যু করব সেদিন প্রশ্ন উত্তর দেব। এই জন্য বলেছি এই সপ্তাহের মধ্যে হবে এই সপ্তাহ। আমি তো সবসময় বলছি যে এটা যে সাময়িক ব্যাপার, কিছু না। বিশ্বব্যাংকের চিঠিতে মূলত যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকেই অভিযুক্ত করা হয়েছে। তবে তার পদত্যাগ বা অপসারণ বিষয়ে কোনো মন্তব্য করেননি অর্থমন্ত্রী। এদিকে দুপুরে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ভারতের বিদায়ী হাই কমিশনার রঞ্জিত মিত্তা। পরে তিনি সাংবাদিকদের বলেন, স্বাক্ষরিত প্রটোকল অনুযায়ী বাংলাদেশকে ট্রানজিট মাশুল দেবে ভারত। শিগগিরই তিস্তার পানি বন্টন চুক্তিও হবে বলে আশা করেন তিনি। বদরুল আলম নাবিল, বাংলা ভিশন, ঢাকা। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলেও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি, এমনই দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। দাতা হিসেবে বিশ্বব্যাংক যে কোনো বিষয়ে তথ্য উপাত্ত যাচাই করতে পারে বলে মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী আশা করেন পদ্মা সেতু নিয়ে সহসাই সমস্যার সমাধান হবে। ইমরুল কায়েসের রিপোর্ট।
পদ্মা সেতু নিয়ে যোগাযোগ মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অর্থ বরাদ্দ স্থগিত করেছে বিশ্বব্যাংক। এ নিয়ে দেশের বিভিন্ন মহলে বইছে সমালোচনার ঝড়। বিষয়টি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তা মানতে রাজি নন পররাষ্ট্রমন্ত্রী। উল্টো তিনি অভিযোগ করেন পদ্মা সেতুর বাস্তবায়ন প্রক্রিয়া থেকে যারা বাদ পড়েছেন তারাই দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংকের কাছে নালিশ করেছে। যদি কোনো পক্ষ বাদ পড়ে যে কোনো কারণেই হোক, তাদের দিক থেকে নানান সময় নানান প্রশ্ন উত্থাপিত হয়। প্রশ্ন উত্থাপিত হতেই পারে, কিন্তু প্রশ্ন উত্থাপিত হলেই সেটির জন্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে হবে তার কোনো কারণ নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেভাবে স্বচ্ছতার সঙ্গে তারা কাজ করে যাচ্ছে, ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার আমি কোন রকম কোনো কারণ দেখি না। পদ্মা সেতু নিয়ে শিগগিরই সমস্যা সমাধানের আশা প্রকাশ করেন তিনি। যারা অর্থ সহায়তা করবেন, ঋণ সহায়তা দেবেন, সেই সমস্ত সংস্থার কোনো প্রশ্ন থাকতেই পারে। সেই প্রশ্ন থাকলে অবশ্যই তারা আমাদের কাছে করবেন এবং আমাদের কাছ থেকেও আমরা আমাদের যা তথ্য আছে, তথ্যপাত্র যা আছে আমরা সেটাকে দেব। এবং তারা বলেছেন তারা যত দ্রুত সম্ভব তারাও এই কাজটি করতে চান। বর্তমান সরকার আমলে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেন দীপুমণি। বাংলাদেশে যে সংবাদ মাধ্যম এবং আমাদের যে সিভিল সোসাইটি তারা যে স্বাধীনতা ভোগ করেন সেটি তো বিশ্বে অতুলনীয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র থেকে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। এছাড়া আগামী বছরও যে কোনো সময় মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসতে পারেন বলে জানান ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোড মার্চের নামে রোড শো করে বিএনপি নেতারা যে গাড়ি প্রদর্শন করেছেন সে অর্থের উৎস তদন্ত করা হবে। গাজীপুরের শ্রীপুরের মাওনায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। আবারও তত্ত্বাবধায়ক সরকার এলে বিরোধী দলীয় নেত্রীকে জেলে যেতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। গাজীপুর প্রতিনিধি শাহজাহান মিয়াকে সাথে নিয়ে জামাল উদ্দিনের ক্যামেরা রিপোর্ট করছেন তাইমুর রশিদ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী জনসভাস্থলে আসার বহু আগেই সাধারণ মানুষ এসে জড়ো হতে থাকে স্কুল মাঠে। একসময় জনসভাস্থল পরিণত হয় জনসমুদ্রে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তার রাজনীতি সাধারণ মানুষের জন্য। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তার সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। অভিযোগ করেন, দুর্নীতিবাজ দুই ছেলেকে বাঁচাতেই আন্দোলনে নেমেছে বিরোধী দলীয় নেত্রী। বিএনপির রোড মার্চেরও কঠোর সমালোচনা করেন তিনি। রোড মার্চ মানে কি? মার্চ মানে তো পায়ে হাঁটা। তো রোড মার্চ তো পায়ে হেঁটে হেঁটে যেতে হবে। তুমি তো গাড়ির বহর নিয়ে গেলেন। ওই যে বাংলাদেশে একটা কথা ছিল না, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। তুমি গাড়িতে চড়িয়া হাঁটিয়া চলিলেন, রোড মার্চ করিলেন। রোড মার্চ করিলেন না রোড শো করিলেন, সেটাই হচ্ছে বড় কথা। জনগণের সম্পদ লুটে নিয়েই তো এই টাকা। প্রত্যেকটা গাড়ির নাম্বার নিয়ে, তার রেজিস্ট্রেশন নিয়ে কোথা থেকে টাকা পেয়েছে সেই হিসাব করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য 4 দলীয় জোটকে দায়ী করে শেখ হাসিনা বলেন, তার সরকার জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। মাত্র 2.5 বছরে কর্মসংস্থান হয়েছে 4 লাখ মানুষের। তার মতে, এতিমের টাকা যারা লুটে খায় তাদের মুখে সাধারণ মানুষের কথা মানায় না। কথা বলেন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতেও। এখন কথা হচ্ছে, উনি যে এখন তত্ত্বাবধায়ক সরকার চান, তা মঈনুদ্দিন ফখরুদ্দিন তো আপনি 7 করে এনেছিলেন, আপনাকে তো গদিতে বসায় নাই। তা এখন আবার তত্ত্বাবধায়ক সরকার আসলেই যে আপনাকে গদিতে বসাবে, এই ভরসাটা কিভাবে করেন? আবার যে জেলে যেতে হবে না তার কি মানে কারণ আছে? জেলেও তো যেতে হতে পারে, সেই কথাটা ওনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। দুর্নীতি করলে দুর্নীতির মামলা হবেই। দুর্নীতি দমন কমিশন হচ্ছে স্বাধীন, কাজে তারা স্বাধীনভাবে করবে। আর টাকা চুরি করবেন আর কিছু বলা যাবে না, মামলা করা যাবে না। গ্রেনেড হামলা করে আইবি রহমানকে হত্যা করবেন, অথচ তার বিরুদ্ধে মামলা করা যাবে না। এটা কোন ধরনের আবদার? এই আবদার তো বাংলাদেশের মানুষ মেনে নেবে না। যে কোনো মূল্যে দুঃখী মানুষের মুখে অঙ্গীকারের কথা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এই দল সাধারণ মানুষের দল, খেটে খাওয়া মানুষের দল। আর তাই জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে, জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে যা যা করা দরকার তার সবকিছুই করবে বর্তমান সরকার। তাইমুর রশিদ, বাংলা ভিশন, মাওনা, শ্রীপুর, গাজীপুর।
সেনাবাহিনী নামানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দুই মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার ও সেলিনা হায়াত আইভী। কিছুটা ভিন্নমত অপর মেয়র প্রার্থী শামীম ওসমানের। তবে সাধারণ ভোটাররা মনে করছেন নির্বাচনে সেনাবাহিনী নামানোর ফলে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে প্রথম নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। মুস্তাফা মানিকের ক্যামেরায় সঞ্জিদ আহমেদের রিপোর্ট, সাথে ছিলেন নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজাল হোসেন পন্টি। সারা দেশের নজর এখন নারায়ণগঞ্জের দিকে। প্রায় 4 লাখ ভোটারের ভোটে নির্বাচিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন মেয়র। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুরু থেকেই সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার। সেনাবাহিনীকে নিরপেক্ষ এবং অ্যাক্টিভ থাকতে হবে, যে যেখানে গোলযোগ হচ্ছে, যেখানে প্রেসার ক্রিয়েট হচ্ছে, সেখানে নিরপেক্ষভাবে তাকে কাজ করতে হবে। তবে সেনা মোতায়েনের বিষয়ে কিছুটা ভিন্নমত শামীম ওসমানের। তার মতে মানসিকতার পরিবর্তন করতে পারলে নির্বাচনে পুলিশেরও প্রয়োজন নেই। আমি পুলিশ রাখাও সমর্থন করি না। আমরা কতদিন পিছন দিকে যাব? গণতন্ত্রের বড় বড় কথা বলবো, বলিয়া ওড়াবো, আমরা জনগণের উপরে আস্থা পাবো না। অ্যাকচুয়ালি এটা যারা করেন তাদের বেসিক্যালি ক্যান্টনমেন্ট থেকে তাদের জন্ম। এই জন্য ওনারা জনগণের উপরে আস্থা আনতে পারবেন না। কারণ সাথে সাথে যদি আমাদেরকেও শুরু মিলাম, তাহলে বলবো ওনারা ক্যান্টনমেন্ট দ্বারা ওদের দ্বারা প্রভাবিত হচ্ছেন। এইদিকে সেনা মোতায়েনের ফলে নির্বাচন কার্যক্রম আরো সহজ হবে বলে জানান রিটার্নিং অফিসার। 28 তারিখ সকাল 6টা থেকে 1 নভেম্বর রাত 11টা পর্যন্ত। এর পরবর্তীতে আপনারাই জানতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে, এবং যা প্রোগ্রেস থাকে আপনাদের ইন ডিউ কোর্স জানাবো। সেনা মোতায়েনের সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন সাধারণ ভোটাররাও। গন্ডগোল না হলেও এতে কোনো বিরূপ প্রভাব, বরঞ্চ হওয়ার সম্ভাবনাকে এটা রহিত করবে। সেনাবাহিনী নামাটা তো অ্যাকচুয়ালি ভালো বিষয়। এটা আমি মনে করি যে জনগণ, সিটি কর্পোরেশন সবাই এইটা সাপোর্ট দিবে। অন্তত নারায়ণগঞ্জে সেনাবাহিনী নামালে নির্বাচন সুন্দর হবে, সুষ্ঠু হবে। সবাই একটু ভয় পাইবে যে না, আইন শৃঙ্খলার লোক আশেপাশেই আছে, আমাদের তার কাছে কারচুপি করার চেষ্টা করবে না কেউ। 30 অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মাঠে নামানোর উদ্যোগকে স্বাগত জানালো নারায়ণগঞ্জবাসী। তারা মনে করেন এর ফলে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এখানকার প্রথম সিটি কর্পোরেশন নির্বাচন। সঞ্জিদ আহমেদ, বাংলাভিশন, নারায়ণগঞ্জ। অভিভাবকের মৃত্যুর পর অটিস্টিক শিশুর দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মুস্তাফা শহীদ। সকালে জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রে অটিজম বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা বলেন। হীনমন্যতায় না ভুগে অটিস্টিক শিশুদের প্রতিভা বিকাশে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে 10 ভাগ প্রতিবন্ধী কোটা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছেন তিনি। এর আগে মন্ত্রী জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে প্রথম সরকারি অবৈতনিক অটিস্টিক স্কুল উদ্বোধন করেন। বিটিআরসির নিরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে টেলিনর। এক সংবাদ সম্মেলনে টেলিনরের এশিয়ার প্রধান জানিয়েছেন বিটিআরসি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করায়নি। তাই বিটিআরসির দাবি করার টাকা গ্রামীণ ফোন পরিশোধ করতে চায় না বলে সাফ জানিয়ে দিয়েছেন টেলিনর এশিয়ার প্রধান সিকফেব্রিকি। মামুন রশিদের রিপোর্ট। গত 4 অক্টোবর ভ্যাট ও ট্যাক্স বাবদ 3034 কোটি টাকা পাওনা চেয়ে 21 দিনের মধ্যে তা পরিশোধ করতে গ্রামীণ ফোনের কাছে চিঠি দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। মূলত এরপরে গ্রামীণ ফোন ও বিটিআরসির মধ্যে শুরু হয় বিরোধ। শনিবার গ্রামীণ ফোনের মূল কোম্পানি টেলিনরের প্রধান নির্বাহী এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করলে দেশের বিদ্যমান আইন মেনে ব্যবসা করার জন্য টেলিনরকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তার পরদিনই সংবাদ সম্মেলনে টেলিনর এশিয়ার প্রধান বললেন, পাওনা টাকা পরিশোধ করতে চায় না গ্রামীণ ফোন। You cannot send a letter claiming to pay 30 billion taka without giving us a full audit report. And you cannot put a date out there before we have had a chance to go through and to explain what happens. So we are not going to pay the 30 billion taka bill that we have got. What we want is only two things. তিনি অভিযোগ করেন বিটিআরসির নিরীক্ষা প্রক্রিয়া স্বচ্ছ নয়। Tax claim is even more concerning us. One more time, we see a process which is not run in accordance with transparency. And for us, as a big global investors, we need to be sure that there is transparency in processes. And we need to make sure that there is a level playing field and that there is a predictable way of doing business. তবে তিনি আশা করেছেন বিটিআরসির সাথে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে, কিন্তু ব্যর্থ হলে আইনি ব্যবস্থার দিকে কোম্পানি এগোবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। মামুন রশিদ, বাংলাভিশন, ঢাকা। এবারে অগ্রণী ইন্স্যুরেন্স অর্থ বাণিজ্য সংবাদ।
শেয়ার বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে আমরণ অনশন শুরু করেছেন বিনিয়োগকারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত এই অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বিনিয়োগকারীরা। অনশনকারীদের সাথে সংহতি প্রকাশ করতে ডিএসসির সামনে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আরো জানাচ্ছেন সেতু আহমেদ। গত সপ্তাহের শেষ 2 কার্যদিবসে বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হলেও সপ্তাহের প্রথম দিনে লেনদেন শুরু হয়েছে দরপতনের মধ্য দিয়ে। দিনের শুরুতে দাম পড়েছে বেশিরভাগ কোম্পানির, ফলে সূচকও দ্রুত নিচে নামতে থাকে। এক পর্যায়ে সূচক 1 পয়েন্ট বাড়লেও 12টা 50 মিনিট থেকে সূচক আবারও কমতে থাকে। এরপরই পূর্ব ঘোষিত আমরণ অনশন শুরু করেন বিনিয়োগকারীরা। দুপুর 2টায় বিনিয়োগকারীদের সাথে সংহতি প্রকাশ করতে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। এ সময় তিনি বলেন, পুঁজিবাজার কারসাজির সাথে যারা জড়িত সরকার তাদের চেনেন। প্রধানমন্ত্রী, আপনার কাছে আবার আবেদন করছি, আপনি মায়ের নামে সন্তানের পাশে দাঁড়ান, এদের চোখের পানি মুছিয়ে দিন, অপরাধের শাস্তি দিন। আমি আপনার হয়ে সমস্ত দায়িত্ব গ্রহণ করলাম, আপনার কাছে যাব, এদের দুঃখের কথা তুলে ধরব। অনশনে সংহতি প্রকাশ করতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, ক্ষমতায় গেলে কারসাজির সাথে জড়িতদের বিচারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। যারা 33 লক্ষ মানুষের সামান্য ক্ষুদ্র সম্পদকে ছিনিয়ে নিয়ে যারা এই দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না, তাদের নাম বলা যাবে না। পৃথিবীর ইতিহাসে এরকম দ্বিতীয় কোনো উদাহরণ নেই। এই 34 লক্ষের ভোট পাইছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদেরকে এই সরকার হত্যা করলো 34 লক্ষকে। এদিকে রোববার দিন শেষে সাধারণ সূচক 161 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5387 পয়েন্টে। হাত বদল হওয়া 263টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 11টির, কমেছে 250টির, আর অপরিবর্তিত আছে 2টি কোম্পানির শেয়ারের দাম। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদে মিশন। দেশে এখন গণতন্ত্র নেই, সংঘাত আর অরাজকতায় সংসদ সহ দেশ এখন অচল হয়ে পড়েছে বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। আগামীতে সরকার প্রধান হিসেবে দেশ পরিচালনার স্বপ্ন দেখছেন সাবেক এই রাষ্ট্রপতি। সকালে জাতীয় ওলামা পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, সংবিধানে বিসমিল্লাহ না থাকলে জাতীয় পার্টি কারোর সাথে থাকবে না। যে যাই বলুক, জাতীয় পার্টি আগামীতে এককভাবে নির্বাচনে অংশ নেবে, আর এজন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। শনিবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদেরের মন্তব্যের প্রতিবাদ করে এরশাদ বলেন, এ ধরনের মন্তব্য করার আগে আরও সতর্ক হওয়া উচিত। দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠায় আলেমদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান এরশাদ। কেরানীগঞ্জে গ্যাস বিষক্রিয়ায় ফায়ার সার্ভিসের 12 কর্মী সহ অর্ধশতাধিক অসুস্থ হয়ে পড়েছেন। একটি কেমিক্যাল কারখানা থেকে বিষাক্ত ক্লোরিন গ্যাস প্রায় আধা কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় গ্লোবাল হেভি কেমিক্যাল কোম্পানি নামের একটি কেমিক্যাল কারখানার গ্যাস পাইপ ছিদ্র হয় সকাল 8টায়। তাতেই অসুস্থ হয়ে পড়ে কারখানা ও এর আশেপাশের প্রায় অর্ধশতাধিক মানুষ। শ্বাসকষ্টের সাথে রক্তচাপ বেড়ে যাওয়া সহ বিভিন্ন সমস্যায় পড়েন ভুক্তভোগীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর তাদেরও 12 জন কর্মী গ্যাস বিষক্রিয়ায় অসুস্থ হয়ে যান। পরে প্রায় 2 ঘন্টার চেষ্টায় গ্যাস বের হওয়া বন্ধ করা হয়। এরপরে আমরা উত্তরাঞ্চলের দিকে যাব। আসবেন, শরীর খাবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় দফা রোড মার্চ সফল করতে এখন জোর প্রস্তুতি চালাচ্ছেন বগুড়া জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বগুড়া প্রতিনিধি আব্দুর রহিমের রিপোর্ট, জানাচ্ছেন মোর্শেদা রাসেল। 18 অক্টোবর উত্তরাঞ্চলের রোড মার্চে বগুড়া শহরের ঐতিহ্যবাহী আলতাফুন্নেসা মাঠে বক্তব্য দিবেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। আর তাই রোড মার্চ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন বগুড়া জেলা বিএনপি নেতাকর্মীরা। পাড়ায় পাড়ায় চলছে জনসংযোগ, সভা সমাবেশ ও লিফলেট বিতরণ। খালেদা জিয়ার ওই জনসভায় যোগ দেওয়ার জন্য এখন থেকে রেডি আছে। পরিবহন শ্রমিকেরা তাদের ওই সমস্ত কর্মীদেরকে স্ব জায়গায় অবস্থান করায় তারাও তাদের গাড়িকে দেখে তার জনসভাকে সফলমণ্ডিত করার জন্য, তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে তারা বসে আছে। এখানে ব্যাপক আকারে জনতার ঢল নামবে।
রোড মার্চ সফল করতে সাংগঠনিক কাজকর্মের পাশাপাশি জেলা নেতা কর্মীদের উজ্জীবিত করার জন্য দিক নির্দেশনা দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। বগুড়াতে যে সমাবেশ হবে ইনশাল্লাহ, সেটা অতীতে তো কোনো কালে হয়নি, ভবিষ্যতে যে কোনো নেতা নেত্রীর জন্য এটা একটা মাইল ফলক হয়ে থাকে। আমরা আশা করছি যে এখানে জনসভা জনসমুদ্রে পরিণত হবে, এখানে আমরা জায়গা দিতে পারবো কিনা এই আশা করছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আশা করছেন বগুড়ার জনসভায় সবচেয়ে বেশি লোক সমাগম হবে। সমস্ত জায়গায় একটা অপূর্ব অদ্ভুত একটা অভূতপূর্ব সাড়া পড়ে গেছে। মানুষ আজকে এই সরকারের যে অনাচার, এই সরকারের যে ব্যর্থতা, এই সরকারের যে প্রতিশ্রুতি পালনে অক্ষমতাই বলেন বা অনীহা বলেন, এতে এতই অসন্তুষ্ট যে তারা পরিবর্তন চায়। ব্যাপক জনসমাবেশ ঘটিয়ে বগুড়ার রোড মার্চ সফল করার মাধ্যমে সরকার পতন আন্দোলন জোরদার হবে বলে আশা করছেন দলীয় নেতাকর্মীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। বৃহত্তর রাজশাহী অভিমুখে রোড মার্চ সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। রাজশাহী অভিমুখে রোড মার্চ সফল করতে নয়াপল্টনের মহানগর কার্যালয়ের মাওলানা ভাসানী মিলনায়তনে যৌথ সভা করে মহানগর বিএনপি। এতে ঢাকা মহানগরীর যুগ্ম আহ্বায়ক সহ বিভিন্ন ওয়ার্ড নেতারা যোগ দেন। এতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন। রোড মার্চ সফল করতে নানা কৌশল নিয়ে আলোচনা হয় সভায়। এতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। এ সময় তিনি বলেন, রাজশাহীর রোড মার্চ হবে সিলেটের মতো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। রোড মার্চের সব ধরনের সহযোগিতা দিতে সরকারের প্রতি আহ্বান জানান সাদেক হোসেন খোকা। শুরুতে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে শুরু হওয়া পুঁজিবাদ বিরোধী আন্দোলন ইউরোপ, ল্যাটিন আমেরিকা আর এশিয়ার বেশিরভাগ দেশে শান্তিপূর্ণভাবে পালন করা হলেও দুষ্কৃতিকারীদের হামলায় উত্তাপ ছড়িয়েছে ইতালির রাজপথে। যুক্তরাষ্ট্রে এই কর্মসূচির আয়োজকদের ঘোষণা অনুযায়ী শনিবার থেকে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে এই প্রতিবাদ কর্মসূচি। পুঁজিবাদ বিরোধী আন্দোলনের ঘাঁটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট ছেড়ে এবার বিক্ষোভকারীরা দল বেঁধে ছুটে গেছেন টাইমস স্কোয়ারের দিকে। পুলিশ হামলায় আটক হয়েছে অর্ধশতাধিক। তবে পুঁজিবাদ বিরোধী আর অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধদের ক্ষোভের আগুনে পড়েছে ইতালির রাজধানী রোম। শুরুটা শান্তিপূর্ণ শোভাযাত্রা সীমাবদ্ধ থাকলেও কয়েক ঘণ্টার ব্যবধানে শতাধিক দাঙ্গাবাজ তরুণের হামলায় পাল্টে যায় পুরো চিত্র। লন্ডনের সেন্ট পল গির্জার বাইরে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে এই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ইয়েমেনে পুলিশের গুলিতে 2 বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। বন্যা কবলিত ব্যাংককে রক্ষায় শহরের চারদিকে খাল খনন করা হচ্ছে। চলতি মাসে পৃথিবীর জনসংখ্যা 700 কোটিতে পৌঁছাবে। দেশের বাইরের এমন আরো কিছু খবর নিয়ে দেখুন রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। ইয়েমেনের দ্বিতীয় দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে পুলিশ। এতে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালের পদত্যাগের দাবিতে রাজধানী সানায় শনিবারও লাখো মানুষ বিক্ষোভ মিছিল বের করলে গুলি ছোড়ে পুলিশ। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চুক্তি অনুযায়ী মঙ্গলবার প্রথম দফায় মুক্তি পেতে যাচ্ছে ফিলিস্তিনের 477 বন্দী। শনিবার তাদের নামের তালিকা প্রকাশ করেছে তেল আবিব। হামাসের হাতে আটক ইসরায়েলি সেনা জিলাদ শালিদ দেশে ফিরে আসার পরে বাকি 550 ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হবে। মেক্সিকোর উত্তরাঞ্চলের একটি কারাগারে বন্দীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, 2 বন্দীর মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বন্যা থেকে বাঁচতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চারদিকে নতুন খাল খনন করা হয়েছে। 3 দিকে বালির বস্তা ফেলে চলছে পানি ঠেকানোর কাজ। চলতি মাসে পৃথিবীর জনসংখ্যা 700 কোটিতে পৌঁছাবে। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল পপুলেশন ফান্ড। তবে পশ্চিম ইউরোপ, জাপান ও রাশিয়ায় উদ্বেগজনক হারে কমছে শিশু জন্মহার, বাড়ছে বয়স্ক লোকের সংখ্যা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমন খেলার সংবাদ। ক্রিকেট, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।
টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে প্রথম 2 ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ খুঁজেছে বাংলাদেশ। সিরিজ জয়ের স্বপ্ন দেখে উল্টো হোয়াইট ওয়াশের আশঙ্কায় এখন মুশফিক বাহিনী। বাংলাদেশের বাজে পারফরম্যান্স দেখে হতাশ স্টেডিয়ামে আসা দর্শকরা। আর দল গঠন নিয়ে নির্বাচকদের নতুন করে ভাবার অনুরোধ করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। জহুরুল ইসলামের রিপোর্ট। টি-20 ম্যাচ জয়ের সাফল্য নিয়ে ওয়ানডে সিরিজেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা ছিল ক্রিকেট প্রেমীদের। প্রথম ওয়ানডেতে হারের পরও আশায় বুক বেঁধে দ্বিতীয় ওয়ানডেতে স্টেডিয়ামে এসেছিল হাজারো দর্শক, কিন্তু এ ম্যাচেও হতাশ করল টাইগাররা। তাই দলের ব্যর্থতায় সমর্থকদের ক্ষোভ সীমা ছাড়িয়ে যায়। সবসময় বাংলাদেশের শুরুতে ব্যাটিং নিলেই ব্যাটিং বিপর্যয়, কেন এটা? বাংলাদেশে একপেশে গেম হয়ে গেছে। দেশের অবস্থা খুব খারাপ, ভেবেছিলাম জিতবে কিন্তু জিতলো তো না। বাংলাদেশের কনফিডেন্টই কম মনে হলো। ইনফ্যাক্ট 2 ম্যাচেই খুব বাজেভাবে আউট হয়েছেন দেশের পক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে খেলা আশরাফুল। দর্শকদের সবচেয়ে বেশি ক্ষোভ তাকে ঘিরে। আশরাফুলকে বাদ দিয়ে সারিয়া নাফিসকে দলে দেখতে চেয়েছেন ক্রিকেট প্রেমীরা। আশরাফুলকে পার্মানেন্টলি অবসরে পাঠানো হোক, একদম পরিবর্তন চাই। তো আশরাফুলের জায়গায় সারিয়া নাফিস বেটার চয়েস। তো আমার মনে হয় যে এখন সারিয়া নাফিসকে চান্স দেওয়া উচিত। দলের এই হতাশাজনক পারফরমেন্সে ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই বড় করে দেখছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আমার মনে হয় যে অতিরিক্ত আমরা আর্লি কিন্তু অতিরিক্ত শর্টস খেলে ফেলেছি এবং আমার মনে হয় উইকেটটা বুঝতে পারি না যে কেমন উইকেট ছিল, কি বিহেভ করছিল, বাট অতিরিক্ত শর্টস খেলার জন্য আমার মনে হয় যে আর্লি উইকেট চলে গেছে। এবং দল নির্বাচনেও পরিবর্তন আশা করছেন খালেদ মাসুদ। তাই না, আমার মনে হয় যে আশরাফুল, আপনি যেটা বলছেন যে অবসরের কথা, এটা টু ইয়াং। আমার মনে হয় যে বয়স কিন্তু বেশি না, মাত্র 27 কি 28 বছর বয়স। এই সময়টা যে পারফেক্ট টাইম ভালো খেলার, বাট সামহাও সে ভালো করছে না এই মুহূর্তে। আমি ওই সেন্সে বলতে পারি যে সিলেক্টরদের একটা চিন্তার বিষয় আছে যে আশরাফুলকে নিয়ে কি করা যেতে পারে। হয়তো শর্ট টার্ম ব্রেক দিতে পারে অথবা এখন তৃতীয় ওয়ানডে জিতে টেস্ট সিরিজের আগে ঘুরে দাঁড়াবে টাইগাররা, সেই প্রত্যাশাই করছেন ক্রিকেট প্রেমীরা। জহিরুল ইসলাম, বাংলা ভিশন, ঢাকা। টেনিস সাংহাই ওপেন। জাপান ওপেনের পর সাংহাই ওপেনেও শিরোপা জয়ের সামনে দাঁড়িয়ে ব্রিটিশ শীর্ষ টেনিস তারকা অ্যান্ডি মারে। এই চ্যালেঞ্জ নিয়ে আজ ফাইনালে স্পেনীয় তারকা ডেভিড ফেরারকে মোকাবেলা করবেন বিশ্বের 4 নম্বর টেনিস খেলোয়াড়। গত সপ্তাহে টোকিওতে জাপান ওপেনের শিরোপা জেতেন মারে। ওই সাফল্য নিয়ে সেমিফাইনালে জাপানের কাই নিশিকোরিকে প্রতিপক্ষ পেয়ে সহজ জয় তুলে নেন ব্রিটিশ শীর্ষ তারকা। প্রথম সেট 6-3-এ জিতে পরের সেটে নিশিকোরিকে 6-0-তে উড়িয়ে দেন স্কটিশ তারকা। এর আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হন দুই স্পেনীয় খেলোয়াড় ডেভিড ফেরার ও ফেলিসিয়ানো লোপেজ। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকে জয় পান লোপেজ। পরের 2 সেটে লোপেজকে 6-3 গেমে গুড়িয়ে দিয়ে ফেরারি উঠে যান ফাইনালে। সংবাদ শেষ করব, তার আগে সিবিসি টাইমস শিরোনামগুলো আরো একবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে 28 অক্টোবর থেকে সেনা মোতায়েনের সিদ্ধান্ত, অধিকাংশ প্রার্থী সন্তোষ। পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকে 1 সপ্তাহের মধ্যে সরকারের অবস্থান জানানো হবে বললেন অর্থমন্ত্রী। আর পররাষ্ট্রমন্ত্রীর দাবি, এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি। রোড মার্চের নামে রোড শো করে বিএনপি নেতারা যে গাড়ি প্রদর্শন করেছেন সে অর্থের উৎস তদন্ত করা হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেয়ার বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিনিয়োগকারীদের আমরণ অনশন, রাজনৈতিক নেতাদের সংহতি প্রকাশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, তার আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সব শেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন অথবা এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।